আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমাদের ফটোনেক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আমাদের নতুন যে ফ্রি কোর্সটা লঞ্চ করেছি টার্গেট এগ্রি 1.0 সেখানে তোমাদের সবাইকে স্বাগতম। এই ফ্রি কোর্সে তোমরা কী কী পাচ্ছ? এই ফ্রি কোর্সে তোমরা পাচ্ছ হচ্ছে টাইপ ওয়াইজ বিভিন্ন ক্লাস, যে ক্লাসেই হচ্ছে আমরা তোমাদের বিগত সালের যে এগ্রির কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করে দিব এবং সাথে রয়েছে তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট। এবং এছাড়াও আমাদের স্পেশাল একটা ফিচার রয়েছে যেটা তোমরা সামনে জানতে পারবে, যেখানে আমাদের সাথে থাকবে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2021 সালে আমারই ব্যাচমেট বা আমাদেরই ব্যাচমেট 112তম হয়েছিল, তাকে আমরা গেস্ট হিসেবে তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে তোমরা তোমাদের সকল ধরনের কোশ্চেনগুলো জানতে পারবে। তো এই ধরনের অনেক স্পেশাল ফিচার নিয়ে আমাদের এই ফ্রি কোর্সটা টার্গেট এগ্রি 1.0। আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমরা নিজেরাও হচ্ছে তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন আমাদের পেজের ইনবক্স জানাতে পারো এবং সাথে তোমাদের নিজেদের বন্ধুদেরকেও মেনশন দিতে পারো। তো আজকে যে লেকচারটা সেটা হচ্ছে তোমরা হয়তো রুটিনে দেখে থাকবে যে কেমিস্ট্রি ক্লাস থাকার কথা, বাট যেহেতু আমরা রক্ত সঞ্চালন ক্লাসের একটা পার্ট নিয়ে ফেলেছিলাম, তো আজকে আমাদের রক্ত সঞ্চালনের হচ্ছে দ্বিতীয় পার্ট বা শেষ পর্ব। ঠিক আছে, আজকের পর্বে আমরা কী কী দেখবো? আজকের পর্বে আমরা দেখবো হচ্ছে আমরা তো অলরেডি হৃৎপিণ্ডের বিষয়টা শেষ করে ফেলেছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে রক্তের ওভারঅল যে বিষয়গুলো, রক্তের বেসিক জিনিসপত্র কথাগুলা, এরপর রক্তকণিকা এবং রক্ততঞ্চন এবং রক্তলসিকা, এই চারটা টপিক থেকে যে বিগত সালে আমাদের কোশ্চেনগুলো আছে সেগুলো দেখবো, প্লাস হচ্ছে আমরা থিওরিগুলো কমপ্লিট করে নিব। এবং আসো এরপর হচ্ছে হৃৎপিণ্ডজনিত রোগ ও চিকিৎসার ভিতরে আমরা যে তিনটা রোগ রয়েছে, একটা হচ্ছে অ্যাঞ্জাইনা, এরপর হচ্ছে আমার হার্ট ফেলিওর এবং হচ্ছে হার্ট অ্যাটাক, এই তিনটা রোগ নিয়ে দেখবো। এটা হচ্ছে রোগ নির্ণয়ের একটা ছক আছে, এই ছক থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, এই ছকটাও আমরা দেখবো এবং সাথে হচ্ছে চিকিৎসা পদ্ধতি যেগুলো আছে সেখান থেকে যে ধরনের কোশ্চেন হওয়া সম্ভব সেগুলো আমরা দেখবো। আমরা অলরেডি হৃৎপিণ্ড শেষ করে ফেলেছি, আমরা বাকি দুইটা টপিক আজকে দেখবো, সাথে হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংকও সলভ করবো। এবং ক্লাসে যাওয়ার আগে জাস্ট একটা কথা বলে নিই, আমাদেরকে নিয়ে হচ্ছে যারা হচ্ছে আমার সিনিয়র বা জুনিয়র যারাই থাকুক না কেন হচ্ছে বেশি চিন্তিত, তাদের জন্য একটা কথাই বলবো যে প্যাশন ছাড়া আসলে এই লাইনে কেউ আসে না। সবাই এই লাইনে প্যাশন নিয়ে আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে, স্টুডেন্টদেরকে হেল্প করার উদ্দেশ্যে আসে। তো আমি একটা কথাই শুধু বলবো আপনার উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমরা আসছি এখানে হচ্ছে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য, তাদেরকে কিছু একটা প্রোভাইড করার উদ্দেশ্যে। আমরা যে সময়টাতে পরীক্ষা দিয়েছিলাম 2021 সালে অ্যাডমিশন এবং এইচএসসি, তো আমাদের ভিতরে যে ঘাটতিগুলো রয়েছিল, যেমন আমরা এরকম শর্ট কোনো ক্লাস পাইনি। আমরা যেই কোনো প্ল্যাটফর্মে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে এক একটা চ্যাপ্টারের উপর লং ক্লাস। তো এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা আমাদের সময় ঘাটতিগুলো দেখেছিলাম, সেসব নিয়েই আসলে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মের জগতে এসেছি। তো আশা করছি স্টুডেন্ট যারা আছো তারা কিছু হলেও উপকৃত হবে। তো এই আর কি বলার ছিল আর কি। আমরা হচ্ছে প্যাশন যে কথাটা কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে, তো আমাদের যথেষ্ট আশা করা যায় যে আত্মবিশ্বাসী আমরা এবং হচ্ছে স্টুডেন্টদেরকে কিছু একটা প্রোভাইড করার উদ্দেশ্যেই এসেছি। তো চলো আমরা শুরু করে দিই। আমরা হচ্ছে রক্তের প্রথম কিছু বেসিক জিনিসপাতিগুলো একটু পড়ে নিব, যে এখানে যেই ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে, আমি কিছু ছক আকারে দিয়েছি, এগুলো এভাবে যদি তুমি পড়তে পারো আশা করি তোমার ভুল হওয়ার সম্ভাবনা বা মনে রাখার সম্ভাবনা আরও বেড়ে যাবে। ঠিক আছে, তুমি ভুল করবা কম। তো প্রথমে আগে আমার মাথায় রাখতে হবে আমাদের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আমাদের দেহে কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এরপরে আসো আমাদের দেহের টোটাল যে ওজনটা, ঠিক আছে, আমাদের দেহের টোটাল যে ওজনটা তার 8% বা 8% থাকে হচ্ছে আমাদের রক্ত। আমাদের দেহের টোটাল যে ওজনটা তার 8% হচ্ছে থাকে রক্ত। এবং আমার সবসময় মাথায় রাখবা আমাদের রক্ত কিন্তু সামান্য ক্ষারীয়। আমাদের রক্তটা কি বলতো? সামান্য ক্ষারীয়। এক সময় একটা মেডিকেল বা ডেন্টাল একটা কোশ্চেন দেখেছিলাম যে আমাদের রক্তের প্রকৃতি কেমন, একটা ছিল অম্লীয়, একটা ছিল ক্ষারীয়, একটা ছিল আমার নিরপেক্ষ, একটা ছিল সামান্য ক্ষারীয়। দেখো, ক্ষারীয় ছিল, সামান্য ক্ষারীয় ছিল। এই জন্য হুট করে যদি ক নম্বরে ক্ষারীয় থাকে ওটা দাগাই দিবা না, আগে 4টা অপশন ভালো করে দেখবা। ঠিক আছে, এটা কিন্তু এক্সাম হলে স্ট্র্যাটেজির একটা বিষয়। তো আমরা কি করব? আমরা হচ্ছে সামান্য ক্ষারীয়টা, যেহেতু বই আমাদের সামান্য ক্ষারীয় আছে, সেক্ষেত্রে আমরা কোশ্চেনেও সামান্য ক্ষারীয়টা দাগাবো। এরপর হচ্ছে আমাদের রক্তের যে পিএইচটা, রক্তের পিএইচের মান হচ্ছে 7.35 থেকে 7.45 এবং এটা যদি আমরা অ্যাভারেজ করি তাহলে হচ্ছে 7.40। তোমার কোশ্চেনে হচ্ছে রেঞ্জটাও থাকতে পারে, আবার তোমার কোশ্চেন হচ্ছে অ্যাভারেজ মানটাও থাকতে পারে। যেটাই থাকুক না কেন আশা করি ভুল হবে না। 7.35 থেকে 7.45 আর অ্যাভারেজগুলো হচ্ছে 7.40। এরপর হচ্ছে রক্তের টেম্পারেচার কত? রক্তের নর্মাল টেম্পারেচার বা সাধারণ টেম্পারেচার হচ্ছে 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আর 1.065 কি? এটা হচ্ছে আমার রক্তের আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির চেয়ে বেশি, যেটা হচ্ছে 1.065। আর পানির কত বলো তো? পানির ছিল আমাদের 1, তাহলে রক্তের কত? 1.065। এরপরে যেটা অল ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে আমাদের রক্তের যে শ্রেণীবিন্যাসটা, এবং এখানে হচ্ছে প্লাজমা প্রোটিন নিয়ে যে কথাবার্তাগুলো, প্লাজমা প্রোটিনের যে এক্সাম্পলগুলো, সেগুলো আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। এখান থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে। তো রক্তকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের রক্ত রস, আর একটা হচ্ছে রক্ত কণিকা। ঠিক আছে, আর এই পার্সেন্টগুলো কি মনে রাখবো? দেখো তো, রক্ত রস, তাই না? রক্ত কি হচ্ছে? একটা তরল পদার্থ। তো তুমি বলো তো, রক্ত একটা তরল পদার্থে আমার কণিকা বেশি থাকবে নাকি রক্ত রস বা পানি জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলো বেশি থাকবে? অবশ্যই রক্ত রস বেশি থাকবে। তো এভাবে আমি মনে রাখতাম সেটা হচ্ছে রক্ত রস আমার
বেশি যেটা হচ্ছে 55%, আর রক্তকণিকা হচ্ছে কম যেটা হচ্ছে 45%। ডান। এরপরে রক্তরসের ভিতরে কী কী আছে? তো শুরুতে তো বললাম যে আমাদের তরল পদার্থ থাকে, তো রক্তরস যেহেতু একটা তরল পদার্থ টাইপের, তো এখানে অবশ্যই পানি থাকবে, যার পরিমাণটা কী হবে বলতো ম্যাক্সিমাম হবে 90 থেকে 92%। আর কঠিন পদার্থ থাকবে কতটুকু বলতো 8 থেকে 10% বা 8 থেকে 10%। এই কঠিন পদার্থের ভিতরে আবার দুই ধরনের পদার্থ থাকতে পারে, যেমন কিছু পদার্থ আছে অজৈব পদার্থ, কিছু আছে জৈব পদার্থ। অজৈব পদার্থ হয় 0.9% আর জৈব হয় 7 থেকে 9%। তো অজৈব পদার্থের নামগুলো তুমি বইয়ের ছকাকারে আছে ওগুলো দেখতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। আর জৈব পদার্থের ভিতরে আমার হচ্ছে 3 ধরনের পদার্থ থাকতে পারে, একটা হচ্ছে আমার প্লাজমা প্রোটিন, একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বিশুদ্ধ পদার্থ, নাইট্রোজেন ঘটিত পদার্থ, আর এটা হচ্ছে আমার অন্যান্য পদার্থ। ঠিক আছে, তো এই প্লাজমা প্রোটিন হচ্ছে আমার কত পার্সেন্ট থাকে বলতো 7.5%। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আমার প্লাজমা প্রোটিন কত পার্সেন্ট থাকে 7.5%। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার এই এক্সাম্পলগুলো, প্লাজমা প্রোটিন এক্সাম্পলগুলো কী কী বলতো অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, 5-নোজেন। এটা তুমি একটা ছন্দ দিয়ে পড়তে পারো, যাদের ছন্দ একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যাদের ছন্দ দরকার হয়, যারা মানে ভুলে যাও তারা ছন্দ পড়তে পারো, বাট যাদের এমন হয় যে যারা একবার দেখলে বা 2-3 বার মাথায় মনে মনে রিডিং পড়লেই তোমরা পারো, তাদের ক্ষেত্রে আসলে ছন্দ শেখার দরকার নেই। যেমনটা আমার হয়েছিল, আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ছন্দ যদি ছোটো ছোটো ছন্দ থাকে বা ছোটো ছোটো এক্সাম্পল থাকে, সেটাকে আমি ছন্দ দিয়ে পড়তাম না, আমার অলরেডি এমনি মনে থাকতো। 2-3 বার যদি মাথার ভিতরে রিডিং পড়তাম তাহলে আমার এমনি মনে থাকতো। তো তোমাদের প্রতি আমার সেম সাজেশন থাকবে, জাস্ট ছন্দের পিছনে না দৌড়িয়ে তোমার মাথায় যদি থাকে তাহলে সেটাই পড়তে পারো, ছন্দ দরকার নেই। বাট যাদের জন্য ছন্দ দরকার তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাথায় রাখবা এগো প্রো ফ্রাই। ঠিক আছে, এগো প্রো ফ্রাই। এগোতে কি, এতে হচ্ছে আমার অ্যালবুমিন, গোতে হচ্ছে আমার হচ্ছে গ্লোবিলিন, প্রোতে হচ্ছে প্রোথ্রম্বিন, আর ফ্রাইতে হচ্ছে 5-নোজেন। তাহলে এগো প্রো ফ্রাই 3-4 বার পড়লেই আশা করি মাথায় রাখবে, একদম ইজি জিনিস। এগো প্রো ফ্রাই, অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, 5-নোজেন, অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, 5-নোজেন। এই যে আমি যেভাবে বললাম না, অ্যালবুমিন, গ্লোবিলিন, প্রোথ্রম্বিন, 5-নোজেন, তুমি নিজে চোখ বন্ধ করে ভিডিওটা পজ করে 3-4 বার মনে মনে আওড়াও, তাহলে দেখবা যে তুমি নিজেও তোমার মুখস্থ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি রক্তের যে বেসিক কথাবার্তা। এরপর আমরা দেখবো হচ্ছে রক্ত কণিকা সম্পর্কে যে ইনফরমেশনগুলো আমাদের লাগবে সেগুলো আমরা দেখব। তো দেখো, আমাদের হচ্ছে রক্তকণিকা 3 ধরনের, একটা হচ্ছে আমাদের আরবিসি যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা, আর একটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে আমাদের অনুচক্রিকা, তাই না? তো আমরা আরবিসি নিয়ে যদি ইনফরমেশনগুলো দেখতে চাই, আরবিসি থেকে যেই কমন বা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে আরবিসি দেখতে হচ্ছে কীরকম বলতো গোলাকার, এবং সেটা উত্তল নাকি অবতল বলতো, সেটা হচ্ছে আমার দ্বি অবতল। ঠিক আছে, এখান থেকেও আমার কিন্তু অপশন ঘুরাইতে পারে, তোমাকে দিতে পারে উত্তল এবং আরেকটা দিতে পারে অবতল। তাহলে কোনটা অ্যান্সার হবে বলতো দ্বি অবতল। এবং অবশ্যই আমরা জানি যে আরবিসিতে কি নাই বলতো নিউক্লিয়াস নাই, বা নিউক্লিয়াসবিহীন একটা রক্তকণিকা, নিউক্লিয়াসটা নাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন স্টেজে, আমাদের মানুষের বিভিন্ন স্টেজে আরবিসির সংখ্যা কতগুলো থাকে সেটা নিয়ে একটা আমাদের ইনফরমেশন আছে। সেটা হচ্ছে ভ্রূণ দিয়ে থাকে 80 থেকে 90 লাখ, এরপর হচ্ছে শিশু দিয়ে থাকে 60 থেকে 70 লাখ, তারপর হচ্ছে আমার পূর্ণবয়স্ক পুরুষে থাকে 50 থেকে 54 লাখ, আর স্ত্রী দিয়ে থাকে 44 থেকে 49 লাখ। ঠিক আছে, তো এই ধরনের ইনফরমেশনগুলো বারবার একটু মানে মনে মনে রিডিং করতে হবে। ঠিক আছে, তুমি যদি চোখ বন্ধ করে 3-4 বার একটু বলো যে ভ্রূণ দিয়ে 80 থেকে 90 লাখ, শিশু দিয়ে হচ্ছে 60 থেকে 70 লাখ, পুরুষে 50 থেকে 54, স্ত্রীতে 44 থেকে 49, তাহলে দেখবে হচ্ছে তোমার কিন্তু এগুলো মনে থাকবে। ঠিক আছে, না হলে তুমি যদি একবার দেখো তাহলে কিন্তু আর এগুলো মনে থাকবে না। এরপর হচ্ছে যদি আমার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাহলে আমার কি হয় বলতো রক্ত স্বল্পতা দেখা যায়, বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমিয়া। এরপর হচ্ছে আরবিসির হচ্ছে গড় সুপ্তকাল কতদিন বলতো 120 দিন, অর্থাৎ 120 দিন পর আরবিসি কী হয় বলতো পুনরায় উৎপন্ন হবে, বা 120 দিন পর তার কী হয়ে যায় বলতো মারা যায় বা নষ্ট হয়ে যায়। এরপর আমাদের বৃক্ষ থেকে যে হরমোনটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, এটা একটু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। বৃক্ষে যখন অক্সিজেনের স্বল্পতা দেখা যায় তখন বৃক্ষ থেকে আমার একটা হরমোন নিঃসৃত হয় যেটা নাম হচ্ছে আমার এরিথ্রোপয়েটিন। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা কিন্তু মেডিকেল বা ডেন্টালে প্রচুর আসে এবং তোমার এগ্রিতেও কিন্তু আসতে পারে। বৃক্ষ থেকে যে হরমোন উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরপর আরবিসির অপর নাম ছিল কি, আরবিসির অপর নাম ছিল হচ্ছে এরিথ্রোপোয়েসিস, তাই না? এরিথ্রোসাইট। ঠিক আছে, তো এই এরিথ্রোসাইট তৈরির যে প্রক্রিয়া, আরবিসির অপর নাম কী ছিল বলতো? আরবিসির অপর নাম ছিল হচ্ছে এরিথ্রোসাইট। তো এই এরিথ্রোসাইট বা আরবিসি তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। আমি যখন কোশ্চেন সলভ করাবো তখন দেখবা যে বাউতে একটা কোশ্চেন এসেছিল যে আমার এরিথ্রোসাইট বা এরিথ্রোপয়েসিস কাকে বলা হয়, সেটা কিন্তু আমার লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড সেলস। এরপর আরবিসির কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে আরবিসি বাফার হিসেবে আমরা অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, এরপর হচ্ছে আরবিসি ব্লাড গ্রুপিংয়ে সাহায্য করে, এবং হচ্ছে বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন করে, এবং হচ্ছে লাস্টে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। আমি আরেকবার একটু বলতেছি, বাফার রূপে অম্লক্ষারে ভারসাম্য রক্ষা করে, ব্লাড গ্রুপ শনাক্ত করতে সাহায্য করে, বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন করে, এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। তো এই ছিল মোটামুটি আরবিসি থেকে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো। এরপর আমরা দেখবো হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেখবো।
এরপর আমরা দেখবো হচ্ছে ডাব্লিউবিসির ইম্পর্টেন্ট যেই তথ্যগুলো সেগুলো। তো ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা থেকে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে ডাব্লিউবিসিকে আমাদের বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ইউনিট, ঠিক আছে, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ইউনিট। কেন বলা হয়? কারণ ডাব্লিউবিসি হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। আমাদের দেহে যেই বাইরে থেকে জীবাণুগুলো প্রবেশ করে সেগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করার কাজ হচ্ছে ডাব্লিউবিসি। আর যেহেতু আমাদের রক্তে হচ্ছে বিভিন্ন জীবাণুকে ধ্বংস করতেছে, সেজন্য ডাব্লিউবিসিকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। আশা করি মনে থাকবে। এরপর আসো খুব ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুব কনফিউজিং একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমাদের দেহে রক্তের ভিতরে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 600:1, অর্থাৎ আরবিসি থাকবে 600 অনুপাতে এবং ডাব্লিউবিসি থাকবে 1 অনুপাতে, ঠিক আছে। এখানে দুইটা কনফিউশন। একটা কনফিউশন হচ্ছে তোমাকে পরীক্ষায় কিন্তু এই অনুপাতে না দিয়ে বলতে পারে যে ডাব্লিউবিসি অনুপাত আরবিসি কত, তাহলে কিন্তু হবে 1:600। এটা একটু মাথায় রাখবা। আর সেকেন্ড যেই কনফিউশনটা আমাদের এখানে দেওয়া হচ্ছে, আমাদের আজমল স্যারের বইয়ে দেওয়া হচ্ছে 600:1 এবং কোনো বইয়ে কিন্তু দেওয়া থাকতে পারে, দেওয়া আছে হচ্ছে 700:1, ঠিক আছে, 700:1, ঠিক আছে, 700:1। তো এক্ষেত্রে আসলে তুমি কোনটা দেখাবা? তুমি আগে তোমার প্রশ্নে দেখবা, তোমার অপশনে যদি 600:1 থাকে, মানে 600:1 না থাকে, তাহলে 700:1 দেখাবা, এবং যদি 700 না থাকে তাহলে দেখাবা হচ্ছে 600:1। কখনো এমন হবে না যে তোমাকে দুইটা অপশনে দিবে, ঠিক আছে। যেহেতু কন্ট্রোভার্সিয়াল টপিক বা অপশন, সেগুলোকে সেখানে দুইটা থাকার সম্ভাবনা নেয়ারলি হচ্ছে 0%। যদি থাকে তাহলে আমার মতে স্কিপ করাই ভালো। তাহলে আমি আবার একটু বলতেছি, তোমার পরীক্ষায় যদি আরবিসি অনুপাত ডাব্লিউসি থাকে এবং অপশনে যদি 600 না থাকে 700 থাকে, তাহলে 700 দেখাবা, আর 700 না থাকলে 600 থাকলে 600 দেখাবা। আর তোমাকে পরীক্ষায় ঘুরাতে পারে ডাব্লিউবিসি অনুপাত আরবিসি কত, তাহলে তখন হবে 1:600 অথবা 1:700। আর যদি দুটোই অপশন থাকে, যেটার হচ্ছে চান্সেস হচ্ছে 0.01%, সেক্ষেত্রে তুমি স্কিপ করতে পারো। এরপর হচ্ছে রক্তে যদি ডাব্লিউবিসির পরিমাণ বাড়ে তাহলে হয় লিউকোসাইটোসিস, এবং ডাব্লিউবিসির পরিমাণ যদি কমে তাহলে হচ্ছে লিউকোপেনিয়া। তোমরা অনেকেই লিউকোপেনিয়া এবং লিউকেমিয়ার ভিতরে হচ্ছে কনফিউজড হয়ে যাও। তো আজকের পর আশা করি আর কনফিউজড হবে না। মাথায় রাখবা, রক্তে যদি ডাব্লিউবিসির পরিমাণ বাড়ে তাহলে হবে লিউকোসাইটোসিস, আর যদি কমে তাহলে হবে লিউকোপেনিয়া। আর মানে আমাদের দেহে যদি অস্বাভাবিক হারে বাড়তে থাকে ডাব্লিউবিসির পরিমাণ, তাহলে লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার। যদি তোমার অপশনে থাকে অস্বাভাবিক হারে বাড়তেছে, তাহলে সেক্ষেত্রে হবে লিউকেমিয়া। আর যদি বলে রক্তে বাড়তেছে, তাহলে মানে রক্তে ডাব্লিউবিসির পরিমাণ বেশি, তাহলে হবে লিউকোসাইটোসিস। আর যদি বলে রক্তে ডাব্লিউবিসির পরিমাণ কম, তাহলে হবে লিউকোপেনিয়া। আর অস্বাভাবিক হারে বাড়তে থাকলে যদি বলে তাহলে হবে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। এরপর হচ্ছে ডাব্লিউবিসিকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্র্যানুলোসাইট বা দানাদার, এবং আরেকটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার, ঠিক আছে। এই টপিকগুলো থেকে হচ্ছে চেষ্টা করবো হচ্ছে বইয়ে যেই দাগানো লাইনগুলো আছে প্রত্যেকটা দাগানো লাইন পড়ার জন্য আমি জাস্ট কাজগুলো নিয়েছি, যেখান থেকে আসলে 3 স্টার টপিক। এখান থেকে প্রতি বছর যে কোনো না কোনো ভার্সিটিতে কিন্তু কোশ্চেন এসে থাকে। তো গ্র্যানুলোসাইটের ভিতরে আমাদের হচ্ছে 3টা উপাদান। একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। একটু আমার সাথে বলো, তাহলে দেখবা যে এগুলো হচ্ছে মুখস্থ হয়ে যাবে। একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, ঠিক আছে। আর নিউট্রোফিলের কাজ কি? নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। ইউসিনোফিলের কাজ কি? ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জিতে আমাদের অ্যালার্জি প্রতিরোধ করতে সাড়া দেওয়া। আর বেসোফিলের কাজ হচ্ছে দুইটা। বেসোফিল হচ্ছে আমাদের 2 ধরনের পদার্থ হচ্ছে নিঃসরণ করে, একটা হচ্ছে হিস্টামিন, একটা হচ্ছে হেপারিন। তাহলে বেসোফিল কি নিঃসরণ করে? একটা হচ্ছে হিস্টামিন, আরেকটা হচ্ছে হেপারিন। হিস্টামিন এবং হেপারিন, এখান থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসে। তোমাকে বলতে পারে যে হিস্টামিন এবং হেপারিন হচ্ছে কে ক্ষরণ করে, তাহলে উত্তর হবে কিন্তু আমাদের বেসোফিল। হিস্টামিনের কাজ কি? হিস্টামিনের কাজ হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করা। আর হচ্ছে হেপারিনের কাজ খুবই ইম্পর্টেন্ট, আমাদের দেহের ভিতরে রক্তনালীর ভিতরে আমার কি রক্ত কিন্তু চলাচল করতেছে, তাই না? আমার সারা দেহে কিন্তু রক্ত চলাচল করতেছে। কখনো কি এমন হয় আমাদের রক্তনালীর ভিতরে বা আমাদের যে মাংসের ভিতরে রক্তগুলো কখনো জমাট বাঁধছে বা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু হচ্ছে না। কেন রক্ত জমাট বাড়তেছে না কেন? কারণ হচ্ছে আমার হেপারিন সেখানে কাজ করতেছে। হেপারিনের জন্য হেপারিন কি করে? হেপারিন হচ্ছে তোমার রক্তনালীর ভিতরে যাতে রক্ত জমাট বাঁধতে না পারে, সেজন্য হেপারিন হচ্ছে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমার রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? সেটা হচ্ছে হেপারিন। আর তোমাকে যদি কোশ্চেন করে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? কোথাও কেটে গেলে যেহেতু আমাদের রক্ত জমাট বাঁধতে হবে, না হলে কি হবে বলতো? আমাদের সারা দেহে রক্ত কিন্তু গড়গড় করে পড়ে যাবে, কখনো আমার সেই রক্তটা শুকাবে না। তো সেই ক্ষেত্রে আমার সাহায্য করে হচ্ছে রক্ত তঞ্চন ফ্যাক্টর বা রক্ত তঞ্চন যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে সেগুলো। তো খুবই ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন। একটা হচ্ছে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হেপারিন, এবং কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে আমার তঞ্চন বা ক্লটিং ফ্যাক্টর। এক জায়গায় জমাট বাঁধতে দেয়, আর যেন হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দুইটাই একটু মাথায় রাখবা, দরকার হলে নোট করে ফেলো, ঠিক আছে? ভিডিওটা পজ করে নোট করে ফেলতে পারো। এরপরে হচ্ছে আমাদের অদানাদারের ভিতরে আছে মনোসাইট, লিম্ফোসাইট। মনোসাইটের কাজ হচ্ছে সেম, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করা। আর লিম্ফোসাইটের কাজটা একটু মনে রাখবা, লিম্ফোসাইটই হচ্ছে আমার রক্তের অ্যান্টিবডি হিসেবে কাজ করে, এবং হচ্ছে সেক্ষেত্রে তাদের লিম্ফোসাইটকে বলা হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক। যেহেতু অ্যান্টিবডি হিসেবে কাজ করে, সেহেতু আমার লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। এই ছিল মোটামুটি ওভারঅল আমার ডাব্লিউবিসির যে ইনফরমেশনগুলো শর্ট টাইমের ভিতরে তোমাকে যতটুকু
বেশি বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা জাস্ট কী করবা বলো তো, তোমরা হচ্ছে একবার আমার সাথে সাথে মনে মনে রিভিশন দিবা, রিডিং করবা এবং সাথে হচ্ছে ভিডিওটা পজ করে সব কিছু নোট করে ফেলো, নোট করে বারবার এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা। এরপরে আসো আমার শেষ রক্তকণিকার নাম, সেটা হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেটস। সেটা হচ্ছে আমার মাথায় রাখবা 5 থেকে 9 দিন পর্যন্ত এই সুপ্তকাল থাকে এবং আমার রক্তের প্রতি ঘন মিলিমিটারে থাকে হচ্ছে 1,50,000 থেকে 4 লক্ষ পরিমাণে। এরপর আসো, এরপর প্লাটিলেটসের বিভিন্ন কাজ রয়েছে, 3টা কাজ একটু মাথায় রাখবা। একটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে, একটা হচ্ছে সেরাটোনিন হিসেবে কাজ করে। ক্লটিং ফ্যাক্টর নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো রক্ততঞ্চনের ভিতরে। আর সেরাটোনিনের মাথায় রাখবা, সেরাটোনিন কি করে, রক্তপাত বন্ধ করার উদ্দেশ্যে আমার রক্তনালীকে সংকোচন করতে উদ্বুদ্ধ করে। দেখো এখানে কিন্তু 3টা কোশ্চেন হয়ে গেল। একটা হচ্ছে আমার রক্তনালীকে সংকোচনে সাহায্য করে হচ্ছে সেরাটোনিন, একটা হচ্ছে রক্ত যেমন বাড়তে বাধা দেয় হচ্ছে হেপারিন, আর রক্ত যেমন বাড়তে সাহায্য করে হচ্ছে আমার ক্লটিং ফ্যাক্টর। আমি আবার একটু রিপিট করতেছি, আমার হচ্ছে যে রক্তনালীর ভিতরে রক্তপাত বন্ধ করতে, রক্তনালীকে সংকোচন মানে রক্তপাত বন্ধ করার জন্য রক্তনালীকে সংকোচন উদ্বুদ্ধ করতেছে হচ্ছে আমাদের সেরাটোনিন। এরপরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হচ্ছে হেপারিন, আর রক্ত কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। আশা করি 3টা কোশ্চেন নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন থাকবে না। পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসুক, যত ঘোরায় কোশ্চেন আসুক, তোমরা আশা করি পারবে। তো এই ছিল মোটামুটি রক্তকণিকা থেকে। এরপরে আমরা আসবো হচ্ছে রক্ততঞ্চন এবং লসিকা নিয়ে। তো রক্তের সর্বশেষ যে দুটো টপিক আমরা দেখবো সেটা হচ্ছে একটা রক্ততঞ্চন, একটা হচ্ছে রক্তের ভিতরে লসিকা। ঠিক আছে, রক্ততঞ্চনের ভিতরে আমরা কী পড়বো, দুটো জিনিস জাস্ট পড়বো। সেটা হচ্ছে রক্ততঞ্চন কাল হচ্ছে আমার 4 থেকে 5 মিনিট। তার আগে আমাকে বুঝতে হবে তঞ্চন জিনিসটা কি। তঞ্চন আমি একটু আগে বলে আসছি, সেটা হচ্ছে আমার দেহে কোথাও যদি কেটে যায় তাহলে রক্ত জমাট বাঁধতে আমার যে প্রসেসটা সেটা হচ্ছে রক্ততঞ্চন, এবং আমার রক্ত জমাট বাঁধতে যতটুকু সময় লাগে সেটাকে বলা হয় রক্ততঞ্চন কাল, এবং সেটার সময়কাল কত বলতো 4 থেকে 5 মিনিট। ঠিক আছে, 4 থেকে 5 মিনিটের ভিতরে একজন সাধারণ মানুষের আমার কোথাও কেটে গেলে রক্ত কী হয় বলতো, জমাট বেঁধে যায়। তো এই রক্ত জমাট বাঁধার জন্য আমার 13টা ক্লটিং ফ্যাক্টর কাজ করে, 13টা ক্লটিং ফ্যাক্টর কাজ করে, যার ভিতরে প্রথম 4টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বাকি 9টা হচ্ছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা অনেকে আবেগের বশে কী করো, 13টাই মুখস্থ করো, বাট ট্রাস্ট মি 13টা ক্লটিং ফ্যাক্টর তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। আমাকে জাস্ট প্রথম 4টা যে গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রথম 4টা। তোমার কাজ হবে প্রথম 4টাকে খুব ভালো করে পড়া, তারপর তোমাদের যদি সময় থাকে তাহলে তো বাকি 9টা পড়তে পারো, আমার সাথে তাতে কোনো সমস্যা নেই। আর প্রথম 4টা আগে পারতে হবে। ঠিক আছে, তো প্রথম 4টা কি, প্রথম 4টা হচ্ছে একটা হচ্ছে ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, থ্রোমোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+। অনেকেই হচ্ছে ছন্দ দিয়ে পড়তে পারো, সেটা হচ্ছে আমার ফুল পরে টুপ করে। ঠিক আছে, ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। তো ফুলতে কি, ফুলতে হচ্ছে আমার হচ্ছে ফাইব্রিনোজেন, পরেতে হচ্ছে আমার প্রোথ্রম্বিন, টুপতে হচ্ছে আমার থ্রোমোপ্লাস্টিন, এবং ফুল পরে টুপ করে হচ্ছে আমার ক্যালসিয়াম 2+। ফুল পরে টুপ করে। ঠিক আছে, ছন্দ দিয়ে পড়তে পারো, না হলে এমনি মনে রাখতে পারো ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোমোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+। মাথায় রাখবা আমার প্রথম 4টা ক্লটিং ফ্যাক্টর এবং হচ্ছে 4টা প্লাজমা প্রোটিনের ভিতরে কখনো কনফিউশন করো না। একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে রক্ততঞ্চনের যে প্রথম 4টা ফ্যাক্টর এবং হচ্ছে প্লাজমা প্রোটিনের যে 4টা ছিল সেটার ভিতরে কখনো কনফিউশন করবে না। আমার রক্ততঞ্চনের প্রথম 4টা ফ্যাক্টর হচ্ছে ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোমোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+। এবং মনে করে দেখো আমরা প্লাজমা প্রোটিনে পড়েছিলাম এগো-প্রো-5। ঠিক আছে, এগো-প্রো-5। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর এরপর লসিকা থেকে জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে আমার 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে, 400 থেকে 700 লিম্ফ নোড থাকে, আর হচ্ছে প্লিহা বা স্প্লিনকে আমার বলা হয় রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক। কেন? কারণ আমার একটা প্লিহাতে সর্বোচ্চ পরিমাণ কত রক্ত জমা রাখতে পারে বলতো, 300 মিলিলিটার, প্রায় 300 মিলিলিটার রক্ত জমা রাখতে পারে। এছাড়াও আমার হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি হচ্ছে প্লিহাতে এসে ধ্বংসপ্রাপ্ত হয়, এজন্য প্লিহাকে বলা হয় আরবিসি এর কবরস্থান। তো এই ছিল মোটামুটি ওভারঅল তঞ্চন এবং লসিকা। আমাদের এর মাধ্যমে হচ্ছে রক্তের যে যাবতীয় জিনিসগুলো সেগুলো আমাদের শেষ। এরপর আমরা হৃৎপিণ্ডের যে রোগগুলো আছে এবং চিকিৎসা পদ্ধতি আছে সেসব পড়ে আমরা চ্যাপ্টারটা শেষ করে দিব। আমরা হচ্ছে হৃৎপিণ্ড এবং রক্ত পড়ে ফেলেছি, এখন আমরা দেখবো হচ্ছে হৃৎপিণ্ডজনিত রোগ এবং তার চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে। তো শুরুতে যদি আমরা রোগ নিয়ে আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো হচ্ছে হৃৎপিণ্ডে কার্ডিওমেগালি বলতে আমরা বুঝবো যখন আমার হৃৎপিণ্ডের আকার বড় হয়ে যায় তখন সেটাকে বলে কার্ডিওমেগালি। আমার যদি হৃৎপিণ্ডের ভিতরে স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন হয় রিউমেটিক হৃদরোগ, এবং হচ্ছে আমার কর্নারি হৃদরোগের অপর নাম হচ্ছে ইস্কিমিয়া। আর ধমনী সরু হওয়ার কে বলা হচ্ছে অ্যাথারোস্ক্লেরোসিস। আমি আবার একটু বলতেছি, হৃৎপিণ্ড বড় হওয়াকে বলা হয় কার্ডিওমেগালি, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া নামক যদি আক্রমণ করে তাকে বলা হয় রিউমেটিক হৃদরোগ, ইস্কিমিয়া হচ্ছে কর্নারি হৃদরোগের অপর নাম, আর ধমনী সরু হওয়াকে বলে অ্যাথারোস্ক্লেরোসিস। এরপরে আসো নিউমোনিয়া এবং নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে আমার যখন ফুসফুসের জীবাণু সংক্রমণ ঘটে তখন সেটাকে বলে নিউমোনিয়া। এরপরে হচ্ছে আমার তরুণাস্থিতে যদি প্রদাহ হয় সেটাকে বলে কস্ট্রোকন্ড্রাইটিস। এবং অ্যাঞ্জাইনা থেকে মনে রাখবা, অ্যাঞ্জাইনা 3 ধরনের, একটা হচ্ছে সুস্থিত, অস্থিত, প্রিন্স মেটাল, এবং যেটা হচ্ছে 5 থেকে 30 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এরপরে হচ্ছে হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাকে মাথায় রাখবা, সেটা হচ্ছে এর অপর নাম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটুকু মনে রাখলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আমার সবথেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে যদি একটা গুরুত্বপূর্ণ ছক বলতে পারো, তা আমি বলবো হচ্ছে এই ছকটা, যেটা হচ্ছে আমার রোগ নির্ণয়ের ক্ষেত্রে, হৃৎপিণ্ডজনিত রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে ছকটা, যেখানে আমার টোটাল 5টা পদ্ধতি আছে, যে 5টা পদ্ধতির মাধ্যমে আমরা হৃদরোগের যে কোনো রোগ আমরা কী করতে পারি বলতো, শনাক্ত করতে পারি। খুব মনোযোগ দিয়ে শুনবা এবং হচ্ছে পারলে নোট করে নাও বা স্ক্রিনশট
স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু প্রতি বছর পরীক্ষায় ভর্তি পরীক্ষায় চলে আসে এখান থেকে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথম যেটা মাথায় রাখবা, এক্স-রের মাধ্যমে আমরা হৃৎপিণ্ডের অবস্থা জানতে পারি। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রামের মাধ্যমে আমরা প্রাথমিক রোগ নির্ণয় করতে পারি। ইটিটির মাধ্যমে আমরা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা শনাক্ত করতে পারি। এরপর হচ্ছে আমার অ্যাঞ্জিওগ্রাম এর মাধ্যমে শনাক্ত করতে পারি হচ্ছে কোনো ব্লক আছে কিনা, এবং এমআরআই মাধ্যমে আমরা জানতে পারি হৃৎপিণ্ডের পেশির অবস্থা, এবং হচ্ছে ট্রপনিয়ন 1 পরীক্ষার মাধ্যমে আমরা হার্ট অ্যাটাক নিশ্চিত করতে পারি। হার্ট অ্যাটাক হলে সেটা আমরা কনফার্ম করতে পারি হচ্ছে ট্রপনিয়ন 1 পরীক্ষার মাধ্যমে। আমি আবার একটু বলতেছি, এক্স-রের মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা সম্পর্কে জানতে পারি, ইসিজির মাধ্যমে প্রাথমিক রোগ নির্ণয় করতে পারি, ইটিটির মাধ্যমে কার্যক্ষমতা জানতে পারি, এবং হচ্ছে অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে কোনো ব্লক আছে কিনা সেটা শনাক্ত করতে পারি, এমআরআই এর মাধ্যমে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানতে পারি, আর হার্ট অ্যাটাক হলে সেটা নিশ্চিত করতে পারি ট্রপনিয়ন 1 পরীক্ষার মাধ্যমে। 2-3 বার একটু রিভিশন দিবা, রিডিং পড়বা, সাথে হচ্ছে যদি নোট করে নাও তাহলে ইনশাল্লাহ এখান থেকে আর কোনো ভুল হবে না। তো এখন জাস্ট আমরা চিকিৎসা পদ্ধতি বাকি আছে, এরপরে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। তো আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জাস্ট কয়েকটা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের রক্ত সঞ্চালন চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তো দেখো, আমাদের চিকিৎসা পদ্ধতির ভিতরে 4টা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমাদের বই আলোচনা করা আছে, যেখানে প্রথমটা হচ্ছে আমাদের যান্ত্রিক পেসমেকার। আমরা প্রথম পর্বে আমরা শিখেছিলাম হচ্ছে আমাদের ডান এট্রিয়ামে কী থাকে বলতো, পেসমেকার বা সাইনোএট্রিয়াল নোড থাকে। কোনোভাবে যদি সেটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যান্ত্রিক পেসমেকার আমাদেরকে ডান এট্রিয়ামে স্থাপন করতে হয়, আর যেখানে পেসমেকারের ভিতরে থাকে হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এটা খুব মাথায় রাখবা, আমার যান্ত্রিক পেসমেকারে কোন ব্যাটারি থাকে, লিথিয়ামের ব্যাটারি থাকে। এরপরে হচ্ছে আমাদের ওপেন হার্ট সার্জারি থাকে, যেখানে 3 ধরনের পদ্ধতি হয়ে থাকে, একটা হচ্ছে অন পাম্প, অফ পাম্প, আর একটা হচ্ছে রোবট সহযোগী পদ্ধতি। অন পাম্পের ভিতরে তোমার হচ্ছে ফুসফুসের যে মেশিনটা সেটা অন থাকে, মানুষের হৃৎপিণ্ডটা অফ থাকে। অফ পাম্পের ভিতরে আমাদের পাম্প বন্ধ থাকে কিন্তু মানুষের হৃৎপিণ্ডটা ওপেন থাকে। আর রোবট সহযোগীটা বুঝতে পারতেছো। এরপর হচ্ছে আমাদের কর্নারি বাইপাস সার্জারি, এবং লাস্টে হচ্ছে এনজিওপ্লাস্টি, যেখানে 4 ধরনের এনজিওপ্লাস্টি সম্পর্কে আমাদের বইয়ে আলোচনা করা আছে। তো এই ছিল মোটামুটি রক্ত সঞ্চালন পদ্ধতি নিয়ে আমার একদম সর্বোচ্চটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের কাজ থাকবে হচ্ছে তোমাদের যেখানে যেখানে প্রবলেম সেগুলো অবশ্যই তোমরা আমার পেজের ইনবক্সে দিতে পারো, অথবা আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং একটা হচ্ছে আমাদের কি বলতো, একটা অ্যাডমিশনে ক্লাস নেওয়ার পিছনে কিন্তু অনেক পরিমাণে শ্রম দিতে হয়। তো সেই হিসেবে তোমাদের কিছু হলেও অ্যাটলিস্ট শিখাতে পারছি। তো তোমরা যদি কিছুটা হলেও উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, এবং হচ্ছে সাথে পেজ এবং গ্রুপের সাথে থাকবা, এবং সাথে তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে ভুলবা না, ঠিক আছে? তো এই ছিল আজকে মোটামুটি আমাদের লেকচারটা। নেক্সট ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজ এই পর্যন্তই আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।